আচ্ছা, আমরা ক্লাস 9-এর আজকে একটা চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে সেল। সেল চ্যাপ্টারটা আমরা ক্লাস 8-এ আউটলাইন বা তোমাদের প্রাথমিক ধারণা পেয়েছো। তো সেখান থেকে আমরা কিছু আগে থেকে আমাদের জ্ঞান আহরণ হয়েছে কোষের সম্পর্কে। তো আজকে আমরা ক্লাস 9-এর যেটুকু সিলেবাস আছে সেটুকু আমরা আলোচনা করব। তো আমাদের আজকের টপিক হচ্ছে সেল। সেল, দ্য ইউনিট অফ লাইফ. And you know, the cell was first discovered by Robert Hooke. That was a dead cell of cork, and that was discovered initially by Robert Hooke by self-made microscope in the year 1665. 1665 সালে উনি আবিষ্কার করেছিলেন মৃত কোষ কর্ক সেল থেকে। কর্ক সেল স্টাডি করে উনি বুঝেছিলেন যে কোষ হচ্ছে একটি ছোট্ট প্রকোষ্ঠর মতো গঠন। তো সেখানে তার পরবর্তীকালে অ্যান্টন ভন লিউয়েনহক 1674 সালে জীবিত কোষ আবিষ্কার করেছিলেন। হি ডিসকভার্ড ফার্স্ট লিভিং সেল দ্যাট মে বি এ ব্যাকটেরিয়া অর এ সিঙ্গল সেল অ্যালগি ফ্রম সার্টেন টাইপস অফ ওয়াটার স্যাম্পল। তো এই হচ্ছে তার আবিষ্কারের ইতিহাসের সম্পর্কে ধারণা। এবার আমরা আসবো বিভিন্ন প্রকারের কোষ। সেল, সেল একটা শব্দ, ল্যাটিন শব্দ থেকে এসছে। সেল কথাটি তার মানে হচ্ছে একটি ছোট প্রকোষ্ঠ, এ স্মল রুম। সেই ল্যাটিন শব্দটি হলো সেলা, সেলা থেকে এসছে সেল। এবার এই সেলটা আমরা জানি প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক কোষ আবার দুই প্রকারের অবস্থান অনুযায়ী, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। এটা হচ্ছে উদ্ভিদ কোষ, এটা হচ্ছে প্রাণী কোষ। বোর্ডে যে চিত্র অঙ্কন করা আছে সেই চিত্র থেকে আমরা সম্পূর্ণভাবে এবং ক্লিয়ার আইডিয়া পাচ্ছি যে কোষের কীরকম গঠন হতে পারে। এই কোষের গঠনের পর আমরা চলে যাব ডক্ট্রাইন অফ সেল অর দ্য সেল থিওরি। তো সেখানে যাওয়ার আগে আমরা একটু ধারণা করে নিই কোষের গঠন সম্পর্কে। তারপর আমরা ওয়ান বাই ওয়ান কোষের উপাদান সম্পর্কে ডিটেলস আলোচনা করব। তো প্রথম হচ্ছে প্রোক্যারিওটিক, আদি কোষ। প্রোক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক সেল, আদি কোষ। আদি কেন বলা হচ্ছে? এর গঠন, এর স্ট্রাকচার হচ্ছে খুব সিম্পল। এর স্ট্রাকচারটা হচ্ছে খুব সিম্পল, সহজ সরল গঠন। তাহলে কি গঠনগত উপাদানগুলি কি কি আছে? বাইরের আবরণী আছে সেল ওয়াল, আমরা দেখতে পাচ্ছি। তারপরে আছে আরেকটি পর্দা, তাকে বলা হয় কোষ পর্দা, সেল মেমব্রেন। তারপরে কোষ পর্দার ভেতরে সামগ্রিক যে গঠন আছে তাকে বলা হয় প্রোটোপ্লাজম। সেই প্রোটোপ্লাজমটি গঠনগতভাবে এবং কার্যগতভাবে অনেকটাই অনুন্নত, ইল ডেভেলপড, প্রিমিটিভ টাইপ। সেই প্রোটোপ্লাজমের উপাদানগুলি কি? প্রধানত সাইটোপ্লাজম। প্রধানত আমরা এখানে দেখতে পাচ্ছি সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে বাকি সামগ্রিক অংশগুলি আছে। বিশেষ কোনো অংশ এখানে লক্ষ্য করা যায় না, কিন্তু আছে কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে নিউক্লিয়েট অর জিনোফোর। কোনো কোনো বিজ্ঞানী একটা প্রোক্যারিওটিক কোষের নিউক্লিয়াস বলে থাকেন। প্রকৃতপক্ষে এটা কিন্তু প্রোক্যারিওটিক কোষের নিউক্লিয়াস নয়, এটিকে বলা হয় নিউক্লিয়েট অথবা জিনোফোর। যেহেতু প্রোক্যারিওটিক কোষের কোনো হিস্টোন প্রোটিন নেই, হিস্টোন প্রোটিন না থাকার জন্য এই ডিএনএগুলি, উন্মুক্ত ডিএনএগুলি, নেকেড ডিএনএগুলি কয়েল করে ক্রোমোজোম তৈরি করে না। তাই এখানে শুধুমাত্র প্যাঁচানো অবস্থায় ডিএনএর গঠন লক্ষ্য করা যায়, যাকে নিউক্লিয়াসের সঙ্গে তুলনা করা হয়, এবং এটি হচ্ছে নিউক্লিয়াসের একটি গুরুত্বপূর্ণ বা প্রধান উপাদান। তাই এটাকে বলা হয় নিউক্লিয়েট বা জিনোফোর। অন্যান্য ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াস যে কাজ করে থাকে, এখানে প্রোক্যারিওটিক কোষের এই নিউক্লিয়েট সেই কাজগুলি করে থাকে। কি? বিভিন্ন প্রকারের নিয়ন্ত্রণ, কোষের যে নানান ধরনের কার্যকলাপ, সেই কার্যকলাপগুলিকে নিয়ন্ত্রণ করে। সেই নিয়ন্ত্রণ করার দায়িত্ব নিউক্লিয়েটে রয়েছে। এরপর আমরা সাইটোপ্লাজমে পাবো প্রধান কোষীয় উপাদান রাইবোজোম। এই রাইবোজোমকে আমরা প্রোটিন ফ্যাক্টরি বলে থাকি। This is the site of protein synthesis, so this is very mandatory.
থাকবেই। কোথায়? প্রোক্যারিওটিক কোষে আমরা দেখতে পাচ্ছি যে রাইবোজোমের উপস্থিতি সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে it is present inside the cytoplasm in scattered condition. So this ribosome helps in protein synthesis as you know earlier. এছাড়া আমরা একটা উপবৃদ্ধি দেখতে পাচ্ছি প্যাঁচানো, উপবৃদ্ধি প্যাঁচানো কোষ পর্দা ভিতরের দিকে পেঁচিয়ে একটি গঠন তৈরি করে যাকে বলা হয় মেসোজোম। এই মেসোজোম কার্যগতভাবে সমান মাইটোকন্ড্রিয়ার সঙ্গে। আমরা আগেও পড়েছি মাইটোকন্ড্রিয়া সম্পর্কে। এখানে আমরা ছবিতে মাইটোকন্ড্রিয়া দেখতে পাচ্ছি ইউক্যারিওটিক কোষে, এখানেও আমরা দেখতে পাচ্ছি মাইটোকন্ড্রিয়া ইউক্যারিওটিক কোষে, প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষে। এই মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে কোষীয় শ্বসনে অংশগ্রহণ করা। কোষীয় শ্বসনে অংশগ্রহণ করে প্রচুর পরিমাণে এটিপি সৃষ্টি করা, এটিপির যোগান দেওয়া। এই এটিপি হচ্ছে যে কোনো কোষের কার্য করার জন্য শক্তির উৎস। এখানেও ঠিক তাই, আমি বলেছি কার্যগতভাবে মেসোজোম মাইটোকন্ড্রিয়ার সঙ্গে সমান, কিন্তু গঠনগতভাবে নয়। অন দ্য বেসিস অফ স্ট্রাকচার ইট ইজ নট আইডেন্টিক্যাল টু দ্যাট অফ মাইটোকন্ড্রিয়া। On the basis of function, it is identical to that of the mitochondria, so that we can say analogous to that of the mitochondria because of the ability to produce ATP. Afterwards, এরপর আমরা দেখতে পাবো একটি উপবৃদ্ধি, চাবুকের মতো একটি উপবৃদ্ধি, whip like extension, flagella. This is called the locomotory organ of bacteria. That may be 2, that may be 4, that may be multiple in number. ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ স্পিসিস। প্রজাতির উপর ভিত্তি করে, ব্যাকটেরিয়ার প্রজাতির উপর ভিত্তি করে ফ্ল্যাজেলার সংখ্যার হেরফের হয়। কখনো একাধিক দেখা যায়, কখনো একটি দেখা যায়, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় একটিও নেই। মানে যেখানে গমনের প্রয়োজন হয় না সেখানে ফ্ল্যাজেলার উপস্থিতি লক্ষ্য করা যায় না। তো এই হচ্ছে প্রোক্যারিওটিক কোষের গঠন। এছাড়া আমরা আরেকটু যদি ডিটেলসে যাই তো ব্যাকটেরিয়ার গোটা গায়ে সিলিয়ার মতো বলেছি, কিন্তু সিলিয়া নয়, সিলিয়ার মতো ছোট্ট ছোট্ট নিরেট ছোট উপবৃদ্ধি লক্ষ্য করা যায়। কম্প্যাক্ট স্মল ফাইব্রিলার স্ট্রাকচার, they are said to be fimbri. Afterwards, a few not covered to the total or whole body, a few number of pili are also present. How the pili are different from fimbri? Pilis are little bit longer in length and it is hollow, not similar to that of the fimbri. So this is about the structure of prokaryotic cell. So one can't find any membrane bound cell organelle. Membrane bound cell organelle. এখানে কোনো পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু আমরা দেখতে পাচ্ছি না, শুধুমাত্র দেখতে পাচ্ছি নিউক্লিয়াস, অনুন্নত নিউক্লিয়াস যাকে বলা হয় নিউক্লিয়ার বা জিনোফোর, কিছু না, শুধুমাত্র ডিএনএ একটা সহজ সরল প্যাচ। আর একটা মেসোজোম দেখতে পাচ্ছি। মেসোজোম কোনো নির্দিষ্ট কোষীয় অঙ্গাণু না, একটা সহজ সরল একটা সিম্পল স্ট্রাকচার যেটা কি এটিপি সিনথেসিস বা শক্তির সঞ্চয় স্থল এবং শক্তির নির্গমন স্থল হিসেবে কাজ করে মাইটোকন্ড্রিয়ার মতো। তো এখানে আমরা বললাম যে কোনো কোষ, কোনো পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু প্রোক্যারিওটিকে নেই। Prokaryotes don't have any membrane bound cell organelle. The only cell organelle the prokaryotes have is ribosome, because it is very mandatory. Without ribosome, no protein synthesis happen, and without protein, the cell will not survive. Protein is the most important biomolecule which support the survival of the cell, support the life, so that it is present. And this ribosome is present in different parts of eukaryotic and prokaryotic cell, likewise the plant cell and animal cell. We will learn one by one. So this one is over. Now plant cell. Plant cell মানে কি? উদ্ভিদ কোষ। উদ্ভিদে যে কোষ পাওয়া যায় তার গঠন স্বরূপ কিরকম হবে এইখানে চিত্রতে আমরা দেখতে পাচ্ছি। তাহলে বাইরে থেকে ভিতরের দিকে একটার পর একটা আমরা দেখব। প্রথম হচ্ছে কোষ প্রাচীর, সেল ওয়াল। সেল ওয়াল ডেড,
সবসময় মৃত এবং দৃঢ়, রিজিড, স্থিতিস্থাপক নয়, এর কোনো ইলাস্টিসিটি নেই। সেল ওয়াল, তারপরে আমরা আসছি সেল মেমব্রেন, তারপর সাইটোপ্লাজম। প্রোটোপ্লাজমের সামগ্রিক অংশকে বলা হয়, সামগ্রিক অংশ হচ্ছে প্রোটোপ্লাজম, কোষের পর্দার ভেতরে যা যা আছে, এবং সেই প্রোটোপ্লাজমের দুটি অংশ, একটি হচ্ছে নিউক্লিয়াস আর একটি হচ্ছে সাইটোপ্লাজম। সেই সাইটোপ্লাজমে নানান কোষীয় অঙ্গাণু আছে। এটা যদি আমরা উদ্ভিদ কোষ দেখে থাকি তাহলে তার নিউক্লিয়াস থাকবে, সুস্পষ্ট নিউক্লিয়াস থাকবে। নিউক্লিয়াসের উপাদানগুলি যেটা আমরা প্রোক্যারিওটিক কোষে দেখেছিলাম, নিউক্লিয়াস হচ্ছে সহজ সরল, এর গঠনে কোনো জটিলতা নেই, গঠনগত কমপ্লেক্সিটি লক্ষ্য করা যায় না, স্ট্রাকচারাল কমপ্লেক্সিটি নেই প্রোক্যারিওটিকে। ইউক্যারিওটিকে আছে 4টি উপাদান দিয়ে তৈরি। নিউক্লিয়ার মেমব্রেন, আমরা যখন ডিটেলসে যাব এটা পুরো নামগুলো আমরা লিখব, জাস্ট এখন জেনে নিই। নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, তারপরে হচ্ছে ক্রোমাটিন রেটিকুলাম অর নিউক্লিয়ার রেটিকুলাম। এই 4টি উপাদান দিয়ে ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াস গঠিত। The eukaryotic nucleus is formed of 4 components so that they are said to be organized. After this discussion is over, one can discriminate between the plant cell and animal cell. One can distinguish between the prokaryotic cell and eukaryotic cell. We are discussing the detailed structure one by one. So, this nucleus is organized, is said to be true nucleus, is said to be eukaryotic nucleus. Why? Because of the presence of such 4 components. Afterwards, the nucleus remain attached with endoplasmic reticulum. These endoplasmic reticulums are of 2 types. The part of the endoplasmic reticulum which is closer to the nuclear membrane, remain attached with the nuclear membrane, is said to be rough endoplasmic reticulum. The endoplasmic reticulum which is remain towards the periphery, both in animal cell and plant cell, we can see here clearly, are said to be smooth endoplasmic reticulum. ভিতরের দিকে যে এন্ডোপ্লাজমীয় জালিকা থাকে তাকে বলা হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বাইরের দিকে থাকে তাকে বলা হয় স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এবার প্রশ্ন হচ্ছে যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হলো কেন? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হলো, এটা রাফের মানে হচ্ছে অমসৃণ। অমসৃণ মানে হচ্ছে এই যে এন্ডোপ্লাজমীয় জালিকা, একক পর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণু, ইউনিট মেমব্রেন কভার্ড সেল অর্গানেল, সিঙ্গল মেমব্রেন কভার্ড সেল অর্গানেল, that cell organelle will get adhered with the ribosome এই পর্দার গায়ে লেগে থাকে, তাই এটা মসৃণ থেকে অমসৃণ হয়ে যায়, তাই এর নাম হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমরা ওখানে আসছি, 1 by 1 ডিসকাস করব, বলেছি আগেও। তাহলে এই এন্ডোপ্লাজমীয় জালিকা রয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি এই প্রায় মধ্য অংশ বরাবর একটি বিশাল বড় প্রকোষ্ঠ, একটি ফাঁকা অঞ্চল। যদিও এটা বায়ুপূর্ণ বা ফাঁকা বা ভ্যাকাম সদৃশ গঠন নয়, এর মধ্যে থাকে তরল যাকে বলা হয় স্যাপ। জল এবং অন্যান্য খনিজ পদার্থ এবং অন্যান্য যাবতীয় সঞ্চয়ী পদার্থ কোষের মধ্যে যা যা থাকে, বিভিন্ন রকমের গ্যাস থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের মেটাবোলাইটস থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের রেচন বস্তু থেকে আরম্ভ করে নানান বস্তু এখানে সঞ্চিত থাকে। তো এখানে সেই তরলের ঘনত্ব অনেক বেশি, তাই একে বলা হয় স্যাপ, সেল স্যাপও বলে। তো এই ভ্যাকিউলটি দেখছি কেন্দ্রে রয়েছে পরিণত উদ্ভিদ কোষে এই ভ্যাকিউলটি অনেক বড় হয়। এই বড় ভ্যাকিউলের উপস্থিতি, the presence of large vacuole indicates that it is a mature plant cell. It is a type of mature plant cell. The maturity of the plant cell depends on the size of the vacuole. So this vacuole is covered with a membrane. The membrane of the vacuole is known as tonoplast. The membrane of the vacuole is known as tonoplast. And here we can see a unique arrangement of the cellular components whatever present inside the cell. They are including nucleus, this one, the cell organelle, endoplasmic reticulum, mitochondria, chloroplastid, all these things, they all move towards the periphery. Why? To accumulate space centrally, vacuole present centrally, they move peripherally. And also this cytoplasm form a narrow constricted mass which is present outside the cell, means
to outer side of the cell, means towards the periphery. That is known as primordial uticle. Primordial uticle. তাহলে প্রাইমোডিয়াল ইউটিকল কাকে বলছে? ভ্যাকুয়ালটি মাঝ বরাবর অবস্থান করার জন্য সাইটোপ্লাজম সহ অন্যান্য কোষীয় অঙ্গাণু, নিউক্লিয়াস সহ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সহ সকলেই পাশের দিকে সরে গেছে। যে পরিধিতে অবস্থিত সাইটোপ্লাজম রয়েছে, ন্যারো সংকীর্ণ সাইটোপ্লাজম, সেই সংকীর্ণ সাইটোপ্লাজমকে বলা হচ্ছে প্রাইমোডিয়াল ইউটিকল। এই সাইটোপ্লাজমে বাকি অন্যান্য সমস্ত কোষীয় অঙ্গাণু বর্তমান। আমরা এখানে দেখতে পাচ্ছি মাইটোকন্ড্রিয়া আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্টিড আছে। ক্লোরোপ্লাস্টিড তো খুব গুরুত্বপূর্ণ, অতি প্রয়োজনীয় একটি কোষীয় অঙ্গাণু যা উদ্ভিদ কোষে বর্তমান। প্রাণী কোষে আমরা কোনো ক্লোরোপ্লাস্টিড দেখতে পাচ্ছি না। তাহলে এর কাজ কি? এই ক্লোরোপ্লাস্টিডের কাজ কি? এর কাজ হচ্ছে ফটোসিনথেসিস। এর কাজ হচ্ছে ফটোসিনথেসিস। সালোক সংশ্লেষ একটি গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রিয়া। It is an essential physiological phenomenon which happen in green plants. So in green cells, these chloroplastids should be present to carry out the essential physiological phenomenon that is known as photosynthesis. All autotrophic organisms, including these green plants which are eukaryotic, have such structure. The structural variation may be there, but the structural pattern followed up by every individual similarly. তাহলে এই ক্লোরোপ্লাস্টিড আমরা দেখতে পাচ্ছি উদ্ভিদ কোষে রয়েছে বর্তমান। এছাড়া রাইবোজোম আছে, রাইবোজোম আমরা দেখতে পাচ্ছি। রাইবোজোম এখানে রয়েছে, আমরা যখন রাইবোজোম পড়বো তখন আরেকটু ডিটেলসে জানবো। রাইবোজোম নিউক্লিয়াসের গায়ে রয়েছে, রাইবোজোম রয়েছে এন্ডোপ্লাজমীয় জালিকার গায়ে, রাফ এন্ডোপ্লাজমীয় জালিকার গায়ে। রাইবোজোম এই দুটি কোষীয় অঙ্গাণুর মধ্যেও থাকে। আমরা যখন ডিটেলসে রাইবোজোম সম্পর্কে পড়বো তখন আরেকবার রিভাইজ হয়ে যাবে। তাহলে এই হচ্ছে কি একটি উদ্ভিদ কোষ। ঠিক উদ্ভিদ কোষের পাশে আমরা আরেকটি চিত্র দেখতে পাচ্ছি প্রাণী কোষের। তো লাস্ট আমরা যখন উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষকে কম্পেয়ার করব তখন আমরা ডিফারেন্সটা খুব ভালো করে বুঝতে পারবো। তোমরা নিজেরাও করতে পারবে, বাড়িতে কলাম করে পার্থক্য লিখতে পারবে। প্রোক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষ, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। প্রাণী কোষের এবার গঠনটা দেখা যাক। ইউক্যারিওটিক উদ্ভিদ কোষ আর ব্যাকটেরিয়ার কোষে আমরা একটা গঠন দেখতে পাচ্ছিলাম, সেল ওয়াল। এখানে প্রাণী কোষে কোনো সেল ওয়ালের উপস্থিতি লক্ষ্য করা যায় না। এখানে কোনো সেল ওয়াল নেই। They don't have cell wall. Animal cells don't have cell wall. The only covering is cell membrane. Cell membrane or plasma membrane. The only covering is called cell membrane or plasma membrane, which gives the shape, the size of the cell primarily. Afterwards, a number of functions are there. We will come to that afterwards. So, এখানে আমরা সেম ভাবে একদম একই রকম ভাবে ওই উদ্ভিদ কোষের আর প্রাণী কোষের নিউক্লিয়াস দেখতে পাচ্ছি। এদের নিউক্লিয়াসের মধ্যে কোনো তফাৎ লক্ষ্য করা যায় না। সিমিলারলি আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, নিউক্লিয়ার রেটিকুলাম, এই চারটি উপাদান দিয়ে তৈরি। তাই এদেরকে বলে অর্গানাইজড নিউক্লিয়াস, সুগঠিত নিউক্লিয়াস, মডার্ন নিউক্লিয়াস। ইউ কথাটার অর্থ হচ্ছে প্রকৃত, ট্রু নিউক্লিয়াস। ইউক্যারিওটিক, ইউ মানে প্রকৃত, ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। প্রকৃত নিউক্লিয়াস মানে হচ্ছে চারটি উপাদান দিয়ে যেটা গঠিত হবে, যেটা হবে অর্গানাইজড বা সুগঠিত। প্রত্যেকটি উপাদান বর্তমান। নিউক্লিয়াসের সঙ্গে অ্যাজ ইউজুয়াল আগের মতো এন্ডোপ্লাজমীয় জালিকা লেগে আছে, নতুন করে বলার দরকার নেই। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি মাইটোকন্ড্রিয়া রয়েছে। মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর আমরা আগেও জেনেছি, আজকেও কিছুটা আলোচনা হবে। এখানে আরেকটি জিনিস দেখতে পাচ্ছি আমরা, গলগি বডি। তো গলগি বডি এখানে পয়েন্টিং করা আছে বাঁদিকে। তো গলগি বডি এটা আমরা কিন্তু এখানে দেখতে পাইনি। এখানে অনুন্নত অবস্থায় গলগি বডি থাকে, যাকে বলা হয় উদ্ভিদ কোষে, যাকে বলা হয় ডিকিওজম। তাহলে পার্থক্যগুলি আমরা একের পর এক বুঝতে পারছি এখানে চিত্র থেকে এবং আলোচনা থেকে। এটা স্পষ্ট যে পার্থক্যগুলি কিরূপ হতে পারে, কি কি হতে পারে। তো গলগি সাধারণত এরা ক্ষরণে অংশগ্রহণ করে এবং
প্রাণীকোষে গলগির উপস্থিতি খুব সাধারণভাবে লক্ষ্য করা যায়। প্রেজেন্স অফ গলগি ইজ এ কমন or usual feature in animal cell. Beside that, another cell organelle is here, pouch-like, sac-like, single membrane-bound cell organelle. এটাকে বলা হয় লাইসোজোম। এটাকে বলি আমরা লাইসোজোম। লাইসোজোম কি করে? অন্তঃকোষীয় পরিপাক, এটা হচ্ছে লাইসোজোমের প্রধান কাজ। আর যদি কোনো কারণে কোষটা ইনফেক্টেড হয়, ব্যাকটেরিয়াল ভাইরাল ইনফেকশন হয়, তখন এই লাইসোজোম সেই কোষটিকে, সমগ্র কোষটিকে সমস্ত কোষীয় উপাদান সহ, প্রোটোপ্লাজমীয় উপাদান সহ নষ্ট করতে পারে। যে মাতৃকোষে সেটি বর্তমান, সেই মাতৃকোষকে সম্পূর্ণভাবে নষ্ট করতে পারে। তাই এটাকে সুইসাইডাল স্যাক বা সুইসাইডাল ব্যাগ বলে। আমরা সেখানেও আসছি। তারপর আমরা দেখতে পাচ্ছি আরেকটি কোষীয় অঙ্গাণু, সেটা হচ্ছে সেন্ট্রোজোম। সেটি হচ্ছে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমের উপস্থিতি একমাত্র লক্ষ্য করা যায় প্রাণী কোষে। উদ্ভিদ কোষে কোনো সেন্ট্রোজোম নেই, প্রাণী কোষে সেন্ট্রোজোম আমরা দেখতে পাচ্ছি। তো এই সেন্ট্রোজোমের উপাদানগুলি হচ্ছে সেন্ট্রিওল, অ্যাস্ট্রাল রশ্মি আর সেন্ট্রোস্ফিয়ার। আমরা সেই গঠন যখন আলোচনা করব তখন সেখানে আসব। তো সেই সেন্ট্রোজোমের উপস্থিতি, একটিমাত্র সেন্ট্রোজোম আমরা লক্ষ্য করব কোথায়? প্রাণী কোষে। সাধারণত এরা কোষ বিভাজনে সক্রিয় ভূমিকা পালন করে, সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এছাড়া যাবতীয় কোষের যে কোষীয় কঙ্কালগত উপাদানগুলি আছে, সেই কোষীয় কঙ্কালগত উপাদানগুলি সেন্ট্রোজোম তৈরি করে, সেন্ট্রোজোম গঠন করে। এছাড়া আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম একটি ব্যাকটেরিয়ার ফ্ল্যাজেলা। অন্যান্য আদ্য প্রাণীর, এককোষী প্রাণীদের দেখা যায় সিলিয়া, শুক্রাণুর দেখা যায় উচ্চ। সেই সমস্ত গঠনগুলি এরা তৈরি করে। তো সেখানে আমরা কার্য এবং গঠনে পরে আলোচনা প্রসঙ্গে আসব। তাহলে আমরা পার্থক্যটা বুঝতে পারলাম উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। প্রাণী কোষে সাধারণত কোনো ভ্যাকিউল দেখা যায় না, উদ্ভিদ কোষে ভ্যাকিউল লক্ষ্য করা যায়। অপরিণত উদ্ভিদ কোষে একাধিক ভ্যাকিউল থাকে, সে একাধিক ভ্যাকিউল মিলিতভাবে একটি বৃহৎ কেন্দ্রস্থ ভ্যাকিউল গঠন করে। প্রাণী কোষে কোনো ভ্যাকিউল নেই। যদি আদ্য প্রাণীর কথা বলা হয়, সেক্ষেত্রে কয়েকটি প্রজাতির ক্ষেত্রে, বিশেষ করে প্যারামেসিয়াম, অ্যামিবা, ইউগ্লিনা, এদের ক্ষেত্রে কয়েক প্রকারের স্বতন্ত্র ধরনের ভ্যাকিউল লক্ষ্য করা যায়। একাধিক ভ্যাকিউলের সংখ্যা হবে তখন একাধিক, ভ্যাকিউলের আকার হবে ছোট। তো যখন একাধিক হবে এবং আকারে ছোট হবে, তার নিশ্চয়ই কোনো স্পেসিফিক কাজ আছে। সেখানে সেই ভ্যাকিউলগুলি খাদ্যর পরিপাক, রেচন ইত্যাদি শারীরবৃত্তীয় ক্রিয়ায় অংশগ্রহণ করে। সাধারণভাবে প্রাণী কোষে কোনো ভ্যাকিউল লক্ষ্য করা যায় না, ব্যতিক্রমীভাবে লক্ষ্য করা যায়। তো এই গেল আউটলাইন আমরা যেটা দেখলাম, প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেলের অ্যানিমাল সেল এবং প্ল্যান্ট সেল। প্রোক্যারিওটিক সেল, অ্যানিমাল সেল, প্ল্যান্ট সেল, এই তিনটেরই ডায়াগ্রাম বারবার করে প্র্যাকটিস করতে হবে। এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। ইউনিট টেস্ট এবং অ্যানুয়াল পরীক্ষা, সকল পরীক্ষার জন্য এগুলো ইম্পর্ট্যান্ট, এই ডায়াগ্রামগুলো। এবং পয়েন্টিংটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে হবে, সেটা তোমরা আগেও জেনেছ, আমি একবার রিপিট করে দিলাম। Cell theory. Doctrine of cell theory, doctrine of cell was suggested by Sleda and Swan. Sleda and Swan. All these were the theories. The theory indicates what? Some facts about cell. কোষের সম্পর্কে কয়েকটি তথ্য যেটা কি ইউনিভার্সাল। Structural pattern similar in all case, in all types of cell. সমস্ত ধরনের কোষের গঠনগত উপাদান যে
যে নীতিগতভাবে তারা গঠিত গঠনগত উপাদানগুলি আছে সেগুলি সমস্ত কোষের সমান প্রকৃতির লক্ষ্য করা যায়। প্রোক্যারিওটিক কোষের একটু আলাদা, ইউক্যারিওটিক কোষের প্রোক্যারিওটিক থেকে অনেকটা উন্নত, কিন্তু ওই নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, কোষীয় অঙ্গাণু, কোষ পর্দা, কোষ প্রাচীর, এই যে কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম, এই স্ট্রাকচারগুলো সবার ক্ষেত্রে একই রকমের আছে। ভ্যারিয়েশন তো থাকবেই, তার মধ্যে প্যাটার্নটা সিমিলার, স্ট্রাকচারাল প্যাটার্ন সকলের একই রকমের। যত আমরা জীব দেখছি পৃথিবীতে, এই বায়োস্ফিয়ারে যত জীব আছে সকলের গঠনগত, কার্যগত এবং শারীরবৃত্তীয় একক হিসাবে কোষকে বলা হয়। কোষ হচ্ছে শারীরবৃত্তীয়, কার্যগত এবং বায়োলজিক্যাল ইউনিট একক, স্ট্রাকচারাল, ফাংশনাল অ্যান্ড বায়োলজিক্যাল ইউনিট। ইন এ সিঙ্গেল সেল, একটা কোষে সমস্ত শারীরবৃত্তীয় ঘটনাগুলি ঘটে। সমস্ত শারীরবৃত্তীয় ঘটনাগুলি একটি কোষে ঘটে, যার ফলে কোষটি জীবিত থাকে, কোষ কলাকে, অঙ্গকে এবং দেহকে, তন্ত্রকে বাঁচিয়ে রাখে। একটি কোষ তার মাতৃকোষ থেকে উৎপত্তি হয়। অল সেলস অরিজিনেটস ফ্রম দেয়ার প্রি এক্সিস্টিং সেলস। তার মাতৃকোষ থেকে সেই অপত্য কোষটি তৈরি হয়। অল সেলস অরিজিনেটস ফ্রম দেয়ার প্রি এক্সিস্টিং সেল। একটি কোষ এর উৎপত্তি কোথা থেকে? তার মাতৃকোষ থেকে। এই মাতৃকোষটি বিভাজিত হয়ে এই কোষ এবং অন্যান্য কোষগুলিকে তৈরি করে বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে। পরবর্তীকালে এগুলো সব জানা গেছে। লেদার অ্যান্ড সোয়া এই সেল থিওরির বক্তব্য প্রকাশ করেছিলেন। আরেকজন ছিলেন তার সঙ্গে রুডল্ফ ভিরচভ। ইনি পরবর্তীকালে আরেকটি ধারণা প্রদান করলেন, যাবতীয় যত মেটাবলিজম, বিপাকীয় ক্রিয়ার স্থল হচ্ছে উদ্ভিদ, প্রাণীকোষ এবং ইউক্যারিওটিক কোষ, যে কোনো কোষের এই প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের মধ্যে নানান বিপাকীয় ক্রিয়া ঘটছে। স্লেদার অ্যান্ড সোয়া যখন সেল থিওরির সাজেশন দিয়েছিলেন তখন কিন্তু মেটাবলিজমের কথা ওনারা বলেননি। পরবর্তীকালে রুডল্ফ ভিরচভ এটা অ্যাড করেছিলেন। তো এই হচ্ছে সেল থিওরি বা ডক্ট্রাইন অফ সেল। তাহলে সেলের কম্পোনেন্টস গুলো আউটলাইনটা আমরা একটু জেনে নিই। একটা হচ্ছে সেল কভারিং বা এনভেলপ, তারপর হচ্ছে প্রোটোপ্লাজম। এনভেলপ বা কভারিং এর মধ্যে দুটো আমরা দেখতে পাই, সেল ওয়াল, কোষ পর্দা, কোষ প্রাচীর, আর কোষ পর্দা, সেল মেমব্রেন। প্রোটোপ্লাজমের উপাদানগুলির মধ্যে রয়েছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের দুটি উপাদান, একটা হচ্ছে স্বচ্ছ ট্রান্সপারেন্ট ফ্লুইড, ওটাকে বলছে সাইটোসোল। এই সাইটোসোলের মধ্যে, ফ্লুইডের মধ্যে প্রোটোপ্লাজমীয় উপাদান হিসেবে থাকে সেল অর্গানেলস। এবার এই সেল অর্গানেলস এর মধ্যে আমরা দেখতে পাবো প্রোক্যারিওটিক সেল অর্গানেল শুধুমাত্র রাইবোজোম, কিন্তু ইউক্যারিওটিক সেল অর্গানেলস আমরা দেখতে পাই নিউক্লিয়াস হচ্ছে গুরুত্বপূর্ণ উপাদান
ইম্পর্টেন্ট পার্ট। তারপরে আমরা দেখতে পাই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, উদ্ভিদ কোষ হলে ক্লোরোপ্লাস্টিড, তারপরে হচ্ছে রাইবোজোম, তারপরে হচ্ছে সেন্ট্রোজোম। এগুলো আমরা দেখছি যে বিভিন্ন রকমের কোষীয় অঙ্গাণু বর্তমান ইউক্যারিওটিক কোষে, কিন্তু প্রোক্যারিওটিক কোষে শুধুমাত্র রাইবোজোম বর্তমান। এই হচ্ছে কোষের উপাদানগত বৈশিষ্ট্য। এরপর আমরা আরেকটি তথ্য জানবো, কতগুলো পর্দা দিয়ে ঘেরা, ডাবল মেমব্রেন বাউন্ড। ডাবল মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস, মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্টিড। সিঙ্গেল মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি। নো মেমব্রেন বাউন্ড মানে কোনো পর্দা ঘেরা থাকে না, রাইবোজোম আর সেন্ট্রোজোম। ডাবল মেমব্রেন বাউন্ড মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্টিড আগেই বলে দিয়েছি, এখানে লিখেছি। আর পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু হচ্ছে রাইবোজোম আর সেন্ট্রোজোম। একক পর্দা ঘেরা, একটি পর্দা দিয়ে ঘেরা, এন্ডোপ্লাজমিক জালিকা আর গলগি, লাইসোজোম। এরপরে আমরা চলে যাব প্রত্যেকটি কোষীয় অঙ্গাণুর গঠনে। তো প্রথম এনভেলপ থেকে শুরু করব। কোষীয় উপাদান সব থেকে প্রথম সেল ওয়াল। এটা আমরা জানি মৃত। কোষ প্রাচীর হচ্ছে মৃত, কিন্তু স্থিতিস্থাপক নয়, ইলাস্টিসিটি নেই এর, রিজিড। তো এই কোষ প্রাচীর বোঝার আগে আমরা একটু ওই ছবিটা দেখি। একদম বাইরের যে আবরণটা সেটা হচ্ছে মিডল ল্যামেলা। তারপরে হচ্ছে প্রাইমারি সেল ওয়াল, তারপরে হচ্ছে সেকেন্ডারি সেল ওয়াল, সেকেন্ডারি সেল ওয়াল। তো মিডল ল্যামেলা, প্রাইমারি সেল ওয়াল, সেকেন্ডারি সেল ওয়াল, এইভাবে তিনটে স্তর দিয়ে কোষ প্রাচীর গঠিত। তো মিডল ল্যামেলাতে কি রয়েছে, কি কি উপাদান দিয়ে মিডল ল্যামেলা গঠিত? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পেকটেট। প্রাইমারি সেল ওয়াল কি দিয়ে তৈরি? সেলুলোজ আর হেমিসেলুলোজ। সেকেন্ডারি সেল ওয়াল কি দিয়ে তৈরি? লিগনিন, সুবেরিন, কিউটিন, পেকটিন। এগুলি হচ্ছে জটিল জটিল বহু শর্করা, কমপ্লেক্স পলিস্যাকারাইডস। সেলুলোজ, হেমিসেলুলোজ, এটি প্রাথমিক কোষ প্রাচীরকে গঠন করে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পেকটেট মধ্যচ্ছদা বা মিডল ল্যামেলাকে তৈরি করে, গঠন করে। সেকেন্ডারি সেল ওয়াল বা গৌণ কোষ প্রাচীর তৈরি হয় লিগনিন, সুবেরিন, পেকটিন, কিউটিন দিয়ে। এরা সাধারণত পারমিয়েবল। কোষ প্রাচীর সাধারণত ভেদ্য, যে কোনো বস্তুকে দ্রাবক হতে পারে, কোষের মধ্যে প্রবেশ করানো এবং কোষের বাইরে বের করতে পারে। পারমিয়েবল। 2 নম্বর হচ্ছে রিজিড, যার ফলে কি হবে? প্রোটেকশন দেবে, সুরক্ষা প্রদান করবে। রিজিডিটি মানে শক্ত হওয়ার জন্য, দৃঢ় হওয়ার জন্য আরেকটা কি করবে? শেপ, সাইজ এগুলো দেবে। প্রধান কাজ কিন্তু হচ্ছে সুরক্ষা প্রদান করা, কোষকে সুরক্ষিত রাখা।
উদ্ভিদের বেশিরভাগ, এটা যেহেতু উদ্ভিদের বৈশিষ্ট্য, আমরা দেখতে পাচ্ছি উদ্ভিদের বেশিরভাগ কোষেই লক্ষ্য করা যায় কোষ প্রাচীরের উপস্থিতি। আর বিশেষ করে যাদের যে সমস্ত কলাকোষ মৃত হয়, উদাহরণস্বরূপ আমরা সেখানে পরে আলোচনা করছি, উদাহরণস্বরূপ স্ক্লেরেনকাইমা, সেখানে এই কোষ প্রাচীর অত্যধিক পুরু হয়ে, এখানে ছবিতে যা দেখানো আছে আরও পুরু হতে পারে, নিয়ে কেন্দ্রস্থ গহ্বরটি অনেক ছোট হতে পারে। যেহেতু মৃত কোষ প্রচুর পরিমাণে সেকেন্ডারি ডিপোজিশন, এগুলো লিগনিন, সুবেরিন, লিউটিন, পেকটিন, এগুলো জমে সেই কোষের প্রাচীরকে অনেক পুরু করে দেবে আর অনেক শক্ত করে দেবে। কেন? সুরক্ষা প্রদান করার জন্য এরূপ ব্যবস্থা। তারপর আমরা চলে যাব সেল মেমব্রেন। আমরা সেল মেমব্রেনকে প্লাজমা মেমব্রেনও বলি। কোষ পর্দা, এটা যদি একটা কোষ হয়, এটা নিউক্লিয়াস, এটা সাইটোপ্লাজম, এটা কোষ পর্দা, সেটা হচ্ছে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। এইটুকু গঠনকে যদি আমরা বড় করে দেখাই তাহলে কেমন লাগবে, সেইটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই অংশটিকে প্রবর্ধিত করে, ম্যাগনিফাই করে, বর্ধিত করে আমরা ওর ডিটেইল স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে লেটেস্ট থিওরি স্ট্রাকচার সাজেস্টেড বাই সিঙ্গার অ্যান্ড নিকলসন। সালে এই মডেলটা, এই স্ট্রাকচারাল মডেলটা ওনারা দিয়েছিলেন। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা স্তর রয়েছে, এখানে একটা স্তর রয়েছে, দু রকমের প্রোটিন দেখতে পাচ্ছি, নাম্বার 1, নাম্বার 2। এই দুটি স্তরকে আমি আলগা করে একটু লাইন দিয়ে বোঝানোর চেষ্টা করছি। দুটো স্তর, এই একটা এবং দুটো, এই স্তর দুটিকে বলা হয় লিপিড বাইলেয়ার। এই স্তর দুটিকে বলা হয় লিপিড বাইলেয়ার। এই লিপিড বাইলেয়ারের মধ্যে দ্বিস্তরী লিপিড, এই লিপিড বাইলেয়ারের মধ্যে দু রকমের প্রোটিন দেখতে পাচ্ছি। এক নম্বর প্রোটিন ট্রান্সমেমব্রেন প্রোটিন, অ্যাক্রস দ্য মেমব্রেন, টোটাল পর্দার এপার ওপার রয়েছে। এই ধরনের প্রোটিনকে বলা হয় ইন্ট্রিনসিক অথবা ইন্টিগ্রাল প্রোটিন। আরেক ধরনের প্রোটিন, দু রকমের প্রোটিন আমরা দেখতে পাচ্ছি। আরেক ধরনের প্রোটিন হচ্ছে পেরিফেরাল বা এক্সট্রিনসিক প্রোটিন। তাহলে পেরিফেরাল আর এক্সট্রিনসিক প্রোটিন আমরা দেখতে পাচ্ছি, আর ইন্টিগ্রাল প্রোটিন আর ইন্ট্রিনসিক প্রোটিন দেখতে পাচ্ছি। বাংলায় বলে অন্তঃস্থ প্রোটিন, বহিস্থ প্রোটিন। যেহেতু বাইরের দিকে পর্দার বাইরে আছে, খুব দৃঢ়ভাবে লেগে নেই,
আলগাভাবে লেগে আছে, কিন্তু এইটাকে আলাদা করা অত সহজ না। এইটা যেহেতু আলগা করে আছে, এটাকে খুব সহজেই আলাদা করা যায়। This is very lightly, loosely arranged, attached. This is very compactly or intimately attached, present across the membrane. এই ইন্ট্রিনসিক প্রোটিন বা ইন্টিগ্রাল প্রোটিন সাধারণত বিভিন্ন রকমের ট্রান্সপোর্টে সাহায্য করে। ট্রান্সপোর্ট, যখন আমরা কাজে যাব, এর কাজ পড়ব, প্লাজমা পর্দা বা কোষ পর্দার কাজ পড়ব, তখন আমরা বুঝতে পারবো এটাই হচ্ছে আসল কাজ। পরিবহন, বিনিময়, আদান প্রদান, কোষের ভেতর থেকে বাইরে এবং বাইরের থেকে ভিতরে নানান বস্তু, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় বস্তু সবগুলোকে নিয়ে যাওয়া এবং নিয়ে আসা, কোষের ভেতরে প্রবেশ করানো, এটাই হচ্ছে কাজ। যেটা হচ্ছে সেমি পারমিয়েবল। সেমি পারমিয়েবল, অর্ধভেদ্য পর্দা। তো শুধুমাত্র কয়েকটি অণু, বিশেষ করে কয়েকটি মেটাবোলাইটস, আয়ন্স, জল অণু, এগুলিকে কোষের ভেতরে প্রবেশ করানো এবং কোষের বাইরে নিয়ে যাওয়া, যাদের মলিকুলার ওয়েট কম। less molecular weight molecules can move, can pass, and those are passing very selectively, and this is the principle of permeability of cell membrane. তাহলে এইরকম আমরা দেখতে পাচ্ছি। গঠনে আসা যাক, এইরকম আমরা দেখতে পাচ্ছি লিপিড বাইলেয়ার, তার মধ্যে দু রকমের প্রোটিন। এই ধরনের গঠনকে বা মডেলকে বলা হয় ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড কেন? লিপিড বাইলেয়ার মেন উপাদান হচ্ছে কোলেস্টেরল, যার একটা মাথা এবং একটা পুচ্ছ দেখতে পাচ্ছি গঠনের মধ্যে। এটা হচ্ছে হাইড্রোফিলিক, এটা হচ্ছে হাইড্রোফোবিক, পোলার, নন পোলার গ্রুপ এইরকম ভাবে ওরিয়েন্টেড আছে উল্টো দিকে। তাই এটা জানি আমরা এক্সটেরিয়র, এটা জানি আমরা সাইটোপ্লাজমের দিক। তো দুদিকেই তো জলের উপস্থিতি লক্ষ্য করা যায়। সাইটোপ্লাজমেও জল, সাইটোপ্লাজমের বাইরে কোষ পর্দার বাইরেও জল, আন্তঃকোষীয় ফাঁকা স্থানেও জল থাকে, আন্তঃকোষীয় কলাস্থানের যে রন্ধ্র আছে সেখানেও জল থাকে। তো এই জলের উপস্থিতির জন্য এটা হচ্ছে হাইড্রোফিলিক, এটা হচ্ছে হাইড্রোফিলিক। আর হাইড্রোফোবিক কেন্দ্রের দিকে আছে, এখানে কোনো জলের উপস্থিতি লক্ষ্য করা যায় না। তো এই ধরনের গঠনের বর্ণনা, এটাই হচ্ছে প্রকৃত স্ট্রাকচার, গঠন কার? কোষ পর্দার গঠনের বর্ণনা একটা মডেলের মতো করে দেখিয়েছেন সিঙ্গার নিকলসন 1972 সালে। তাই এটাকে বলে ফ্লুইড মোজাইক মডেল, সিঙ্গার্স অ্যান্ড নিকলসনস ফ্লুইড মোজাইক মডেল। তাহলে এই যে পর্দাটা হচ্ছে ফ্লুইড, তার মধ্যে মোজাইকের মেজের মধ্যে যেভাবে মার্বেল স্টোনসগুলি সজ্জিত থাকে সাদা সিমেন্টের মধ্যে, ঠিক সেইভাবেই এই মোজাইকের মেজের মার্বেল স্টোনের মতো দুই ধরনের প্রোটিনগুলো সজ্জিত থাকে, ইন্ট্রিনসিক আর এক্সট্রিনসিক, ইন্টিগ্রাল আর পেরিফেরাল। তাই এর নাম হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা আগেও এগেছি, আবার একবার বোঝার জন্য আঁকার দরকার আছে। দুটি পর্দা ঘেরা নিউক্লিয়াস, নিউক্লিয়ার মেমব্রেন, এখানে আমরা দেখতে পাবো নিউক্লিওলাস, তারপরে দেখতে পাবো ক্রোমাটিন, বা নিউক্লিয়ার রেটিকুলাম, জালকের মতো দেখতে বলে রেটিকুলাম নাম, একটি ধাত্র বস্তু সাইটোপ্লাজম সদৃশ, যাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। সামগ্রিক নিউক্লিয়াসটি দুটি পর্দা ঘেরা, টু মেমব্রেন কভারিং is there, that is known as nuclear membrane,
Inside the nuclear membrane there is nucleoplasm. Nucleoplasm contains two important structures. One is nucleolus, another is chromatin. Chromatin mainly formed of DNA. DNA get coiled to form chromatin. And here nucleolus consists of two components. One is protein, another is RNA. And this is said to be the site of ribosome synthesis. So one can clearly say that nucleolus is the site of ribosome synthesis because of the similar chemical composition. Protein RNA, রাইবোজোমেও থাকে প্রোটিন আরএনএ। আরেকটা নিউক্লিয়াসের কাজ আছে, নিউক্লিয়াসের ভিতরে যে সমস্ত ক্রিয়াকলাপগুলি ঘটছে, যে সমস্ত কার্যকলাপগুলি ঘটছে, শারীরবৃত্তীয় কার্যকলাপ, সেই কার্যকলাপগুলিকে নিয়ন্ত্রণ করে নিউক্লিওলাস। এছাড়া নিউক্লিয়াসের যে সামগ্রিক যে কাজগুলো আছে সেটা হচ্ছে ওভারঅল কন্ট্রোল। আমাদের দেহে মস্তিষ্ক যেরকম সমস্ত কলাকোষ এবং অঙ্গ প্রত্যঙ্গগুলিকে, তন্ত্রগুলিকে নিয়ন্ত্রণ করে, সকলের কার্যগুলিকে নিয়ন্ত্রণের মধ্যে রাখে, আর একটা কাজ করে সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ আর সমন্বয় সাধন, সেই ধরনের ক্রিয়া এটা করে থাকে। তাই একে বলা হয় কোষের মগজ, ব্রেন অফ দ্য সেল। কোষের যাবতীয় যত কোষীয় অঙ্গাণু, নিউক্লিয়াসের নিজের উপাদানগত ক্রিয়াকলাপ, গঠনগত উপাদানগত ক্রিয়াকলাপগুলি, কার্যগুলি সকলকে নিয়ন্ত্রিত এবং নিয়ন্ত্রণ করে এবং তাদের মধ্যে সমন্বয় সাধন করে। কোষে তো নানান ধরনের ক্রিয়াকলাপ ঘটছে, কোষ তো তাই জীবিত আছে, তো সেই সমস্ত ক্রিয়াকলাপের নিয়ন্ত্রণ কেন্দ্র হচ্ছে নিউক্লিয়াস। তাই এদেরকে ইউক্যারিওটিক নিউক্লিয়াস বলে। আমি আগেও বলেছি 1, 2, 3 আর 4। এই ক্রোমাটিন পরবর্তীকালে ক্রোমোজোমে পরিণত হয়, ক্রোমোজোম গঠন করে আবার পেঁচিয়ে। আমরা জানি ডিএনএ পেঁচিয়ে ক্রোমাটিন তৈরি করে, ক্রোমাটিন পেঁচিয়ে ক্রোমোজোম তৈরি করে। এই প্যাঁচটা যথেষ্ট জটিল, ছবি তো একে বোঝানো সম্ভব না। ডিএনএ এর প্যাঁচই হচ্ছে ক্রোমোজোম, এবং কিভাবে হয় সেটা আমরা হায়ার ক্লাসে গিয়ে পড়বো। মাইটোকন্ড্রিয়ার গঠনে আমরা দুটি পর্দা লক্ষ্য করতে পারি, আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন। বহিস্থ পর্দা, অন্তঃস্থ পর্দা, বহিঃপর্দা, অন্তঃপর্দা।
অন্তঃপর্দার ভেতরে একটা ফাঁকা স্থান আছে, বহিঃপর্দা অন্তঃপর্দার মাঝে একটা ফাঁকা স্থান আছে। বহিঃপর্দা অন্তঃপর্দার মাঝে ফাঁকা স্থানটির নাম হচ্ছে পেরিমাইটোকন্ড্রিয়াল ফাঁকা স্থান, পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস বা ইন্টারমেমব্রেন স্পেস। অন্তঃপর্দার ভিতরে যে ফাঁকা স্থানটি আছে তাকে বলা হয় ম্যাট্রিক্স। সেটি অ্যাকচুয়ালি ফাঁকা স্থান না, সেটি একটি ধাত্রপূর্ণ থাকে, বাংলায় ম্যাট্রিক্সকে ধাত্র বলে। অন্তঃপর্দা বহিঃপর্দার মতো মসৃণ নয়, স্মুথ নয়। অন্তঃপর্দার ভিতরের দিকে আঙুলের মতো উপবৃদ্ধি তৈরি করেছে। ইনার মেমব্রেন গ্রো ইনওয়ার্ডলি, projected inwardly, finger like blunt projection form, they are known as cristae। ওই ধরনের আঙুলের মতো বদ্ধ উপবৃদ্ধিকে বলা হয় ক্রিস্টি। ওই উপবৃদ্ধির গায়ে কিছু টেনিস র্যাকেটের মতো গঠন লক্ষ্য করা যায়। এই টেনিস র্যাকেটের মতো স্ট্রাকচারগুলোকে বলা হয় ফার্নান্ডেজ-মোরানস সাবইউনিট। ফার্নান্ডেজ ও মোরান প্রথম এটা আবিষ্কার করেছিলেন, তাই এরকম এটা নাম দেওয়া হয়েছে। ফার্নান্ডেজ-মোরান সাবইউনিটের অন্য নাম হচ্ছে এলিমেন্টারি পার্টিকেল, F0F1 পার্টিকেল, অক্সিজোম। এই নামগুলো একটু তোমাদের মনে রাখতে হবে, যে কোনো নামে প্রশ্ন দিতে পারে। তাহলে এই মাইটোকন্ড্রিয়ার কাজ কি? শক্তির যোগান দেওয়া, প্রচুর পরিমাণে এটিপি সংশ্লেষ করতে সক্ষম। কি করে? কোষীয় শ্বসন, সেলুলার রেসপিরেশন। সেলুলার রেসপিরেশন আমরা জানি, অ্যারোবিক রেসপিরেশন আমরা ক্লাস 9-এ পড়ব। সবাত শ্বসনে গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল আর টার্মিনাল রেসপিরেশন বলি তিনটি ধাপ আছে। তিনটি ধাপের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ ধাপ এই মাইটোকন্ড্রিয়াতে সম্পূর্ণ হয়। ক্রেবস চক্র ম্যাট্রিক্সে সম্পন্ন হয়, টার্মিনাল রেসপিরেশন প্রান্তীয় শ্বসন ফার্নান্ডেজ-মোরানস সাবইউনিটে সম্পন্ন হয়, যার ফলে গ্লুকোজ বা অন্যান্য রেসপিরেশন, সেলুলার রেসপিরেশন বা কোষীয় শ্বসনে অংশগ্রহণকারী উপাদানগুলি, বিশেষ করে গ্লুকোজ, তাকে বলে প্রাথমিক শ্বসন বস্তু বা প্রাইমারি রেসপিরেটরি সাবস্ট্রেট। কমপ্লিট অক্সিডেশন হলে, অক্সিজেনের উপস্থিতিতে কমপ্লিট অক্সিডেশন হলে কার্বন ডাই অক্সাইড আর জল তৈরি হয়। তার সঙ্গে দেখতে পাই আমরা এটিপি উৎপন্ন হয়। এই এটিপি হচ্ছে শক্তির উৎস, যাকে বলা হয় এনার্জি কারেন্সি। যাকে বলা হয় এনার্জি কারেন্সি। এই যেরকম একটা কারেন্সির ভ্যালু আছে, মূল্য আছে, এটিপির ভ্যালু আছে ইন টার্মস অফ এনার্জি, সাম ক্যালোরি, সাম কিলো ক্যালোরি। সেই ক্যালোরি, কিলো ক্যালোরিকে কাজে লাগিয়ে কোষের নানান রকমের বিপাকীয় ক্রিয়া ঘটবে। সেই নানান রকমের বিপাকীয় ক্রিয়ার ফলে কোষ বেঁচে থাকবে। এইটা কোষকে এনসিওর করে বেঁচে থাকার জন্য। তাই এই শক্তির খুব প্রয়োজন আছে। শক্তি ছাড়া পৃথিবীর কোনো কিছু চলতে পারে না। শক্তি একটি অপরিহার্য প্রয়োজনীয় বস্তু। তো সেই শক্তি ছাড়া কোনো কিছু যেহেতু চলতে পারে না, কোষেরও শক্তির প্রয়োজন আছে। সেই কোষ শক্তি কোত্থেকে পায়? এইভাবে শক্তির নির্মোচন হয়, এটিপি সংশ্লেষ হয়। তার জন্য প্রধানত দায়ী সাইটোপ্লাজম আর এই ম্যাট্রিক্স, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স আর ফার্নান্ডেজ-মোরানস সাবইউনিট। এছাড়া আমরা আরেকটি কোষীয় অঙ্গাণু দেখতে পাই মাইটোকন্ড্রিয়ার মতোই। এই দুটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তাকে সেখানে আসার আগে আমরা বলে রাখি, এই কারণে যেটা আমরা আলোচনা করলাম, এই কারণেই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ দ্য সেল। পাওয়ার হাউস, পাওয়ার জেনারেটর, কোষের শক্তি ঘর। কেন? শক্তি নির্মোচন করছে, শক্তি উৎপাদন করছে, সেলুলার অক্সিডেশন করে, কোষীয় শ্বসন করে। তো আর একটি আমরা কোষীয় অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া সদৃশ্য দেখতে পাবো। দুটি পর্দা ঘেরা আমরা এঁকেছিলাম। উদ্ভিদ কোষে পাওয়া যায়, প্রাণী কোষে পাওয়া যায় না। এই ধরনের কোষীয় অঙ্গাণুকে আমরা বলে থাকি ক্লোরোপ্লাস্টিড। ক্লোরোপ্লাস্টিড অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে প্লাস্টিডের একটি প্রকার, এক ধরনের প্লাস্টিড। তো এখানেও ঠিক তাই আছে। আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন। এখানে আমরা পার্থক্যটা দেখতে পাচ্ছি, ইনার মেমব্রেনটা ক্রিস্টি তৈরি করছে, অন্তঃপর্দাটা ক্রিস্টি তৈরি করছে। এখানে অন্তঃপর্দা ক্রিস্টি তৈরি করছে না। আউটার মেমব্রেন অ্যাজ ওয়েল অ্যাজ ইনার মেমব্রেন বোথ আর স্মুথ, দে নট গেট প্রজেক্টেড। তো এই যে স্থানটা দুটি পর্দার মাঝে, এটাকে বলে পেরিপ্লাস্টিডিয়াল স্পেস।
আর ইন্টারমেমব্রেন স্পেস, ইন্টারমেমব্রেন স্পেসও বলা যেতে পারে। আমাদের মোছা গেছে দেখতে পাচ্ছি না আমরা, মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে লিখেছিলাম, এটাকেও ইন্টারমেমব্রেন স্পেসও বলা যেতে পারে। এখান থেকে একটি গুচ্ছাকারে পাতলা একটা চাকতির মতো কয়েকটি অংশ একটি পিলারের মতো গঠন তৈরি করেছে, কলামের মতো। এই ধরনের গঠন এখানে লক্ষ্য করছি। এটা এইভাবে আছে, ওটাকে আমি ঘুরিয়ে দিলাম 90 ডিগ্রি দিয়ে পরিষ্কার করে এখানে গেছি। ওই একটাকে বলা হয় গ্রানাম। ভেতরে যে ধাত্র বস্তু আছে তাকে বলা হয় স্ট্রোমা। মাইটোকন্ড্রিয়াতে আমরা দেখতে পাচ্ছিলাম ম্যাট্রিক্স, কিন্তু এখানে ধাত্র বস্তুটিকে বলা হয় স্ট্রোমা। গ্রানামের প্রতিটি চাকতির মতো গঠনকে বলা হয় থাইলাকয়েড। এই থাইলাকয়েড হচ্ছে ক্লোরোফিল ধারণ করে। ক্লোরোফিল অণুগুলি থাইলাকয়েড ধারণ করে। প্রচুর সংখ্যক ক্লোরোফিল অণু এই থাইলাকয়েডে বর্তমান। তাহলে থাইলাকয়েড হচ্ছে ক্লোরোফিলের অবস্থান স্থল, সাইট অফ ক্লোরোফিল। ক্লোরোফিল স্টে ইনসাইড থাইলাকয়েড। তাহলে স্ট্রোমা দেখতে পেলাম। আর একটি গঠন আমরা দেখতে পাচ্ছি, এখানে দুটি গ্রানামকে যোগ করছে পার্শ্বীয়ভাবে, পাতার মতো চ্যাপ্টা গঠন। আমরা তো 2D এঁকেছি, টু ডাইমেনশনাল দ্বিমাত্রিক গঠন। ত্রিমাত্রিক গঠনে সেটা খুব পরিষ্কার দেখা যাবে, পাতার মতো চ্যাপ্টা প্রসারিত গঠন, যাকে বলা হয় ফ্রেড চ্যানেল। অন্য একটা নাম আছে স্ট্রোমা ল্যামেলি। এই হচ্ছে ক্লোরোপ্লাস্টিড আর মাইটোকন্ড্রিয়ার পার্থক্য। তাহলে ক্লোরোপ্লাস্টিড কি করছে? যেহেতু ক্লোরোফিল আছে, এ সালোক সংশ্লেষ করছে, ফটোসিনথেসিস। সালোক সংশ্লেষ করতে সক্ষম। সালোক সংশ্লেষের আলোক দশা বলে একটি দশা আছে প্রথম পর্যায়ে, যেটা গ্রানাতে হয়। আর সামগ্রিক সব গ্রানামগুলো মিলিতভাবে গ্রানা তৈরি করে। গ্রানা হচ্ছে বহুবচন, গ্রানাম হচ্ছে একবচন। গ্রানাতে হচ্ছে সালোক সংশ্লেষের আলোক দশা, সালোক সংশ্লেষের অন্ধকার দশা বা আলোক নিরপেক্ষ দশা স্ট্রোমাতে সম্পন্ন হয়, যার ফলে গ্রানাম এবং স্ট্রোমা মিলিতভাবে সামগ্রিক সালোক সংশ্লেষ পদ্ধতিটিকে চালিত করে। এই হচ্ছে সালোক সংশ্লেষের অংশ গ্রহণকারী কোষীয় অঙ্গাণু ক্লোরোপ্লাস্টিডের গঠন। দুটো পাশাপাশি রাখার উদ্দেশ্য হচ্ছে এই দুটি কোষীয় অঙ্গাণুর মধ্যে আর একটি গুরুত্বপূর্ণ উপাদান লক্ষ্য করা যায়, যেটা অন্যান্য কোষীয় অঙ্গাণুতে নেই। নিজস্ব ডিএনএ আছে এদের। নিজস্ব ডিএনএ কে বলে সিপিডিএনএ, ক্লোরোপ্লাস্টিড ডিএনএ সিপিডিএনএ। আর এখানে এটাকে বলে এমটিডিএনএ। এছাড়া এদের এই ম্যাট্রিক্সের মধ্যে থাকে রাইবোজোম আর আরএনএ। এখানেও তাই থাকে, রাইবোজোম, এই আরএনএ আর রাইবোজোম। তো ক্লোরোপ্লাস্টিড ডিএনএ, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ আমরা বুঝলাম। উভয় ক্ষেত্রে রাইবোজোম, ডিএনএ, আরএনএ তিনটি থাকে। তার জন্য এদের নিজস্ব প্রোটিন সংশ্লেষের ক্ষমতা রয়েছে। তাই এরা সম্পূর্ণভাবে মাতৃকোষের উপর নির্ভরশীল নয়। যখন একটি মাতৃকোষ বিভাজিত হয়ে অপত্য কোষ তৈরি করে, নতুন অপত্য ক্লোরোপ্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া তৈরি হয়, ডটার ক্লোরোপ্লাস্টিড, ডটার মাইটোকন্ড্রিয়া তৈরি হয়, তখন ওরা নিজের দেহের কাঠামোটা তৈরি করতে পারে আংশিকভাবে, মাতৃকোষের উপর নির্ভর নয়। তাই এদের বলা হয় সেমি অটোনোমাস সেল অর্গানেল। অর্ধ স্বয়ংক্রিয় কোষীয় অঙ্গাণু, এদের বলা হয় অর্ধ স্বয়ংক্রিয় কোষীয় অঙ্গাণু।